সিলেকশন টুল সম্পূর্ণ অবজেক্টকে সিলেক্ট করার জন্য ব্যবহার হয়। আমরা একেবারে হাতে কলমে দেখব। প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে অবজেক্ট কি। গ্রাফিক ডিজাইনের যে কোনো এলিমেন্টকেই অবজেক্ট বলে। এটা হতে পারে কোনো শেপ, হতে পারে কোনো লেখা, হতে পারে কোনো পিকচার, যে কোনো কিছু, যে কোনো পার্টকে অবজেক্ট বলে। এখন এই সিলেকশন টুলের কাজ হলো যে কোনো সম্পূর্ণ অবজেক্টটাকে সিলেক্ট করা। তো আমরা যদি এই সিলেকশন টুলের এখানে যাই, এই যে টুলের এখানে যাই, তাহলে আমরা দেখব যে এইখানে শিখিয়ে দিচ্ছে আমাদেরকে। আমি যে ভার্সনটা ব্যবহার করছি এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের লেটেস্ট ভার্সন। তো এর আগের যে ভার্সনগুলো আছে, যারা পুরাতন ভার্সন ব্যবহার করবেন হয়তো 20 অথবা এর আগের, এগুলোর ভেতরে হয়তো আপনি এইটা পাবেন না। এখানে যে দেখিয়ে দিচ্ছে এটা পাবেন না, কিন্তু আমি তো এখানে দেখিয়ে দিচ্ছি, তো এটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে আশা করি। তো এখানে সবার প্রথমে আমরা একটু বুঝে নেই, তাহলে আপনি নিজে নিজেও অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, এখানে আসার পরে একটা ভিডিওর মতো একটা ভিজুয়ালের ভেতরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে সিলেকশন টুলটা কি কাজ করে। এখানে দেখাচ্ছে যে এখানে একটা ক্লিক করে মুভ করছে, সরছে, আবার ক্লিক করে মুভ করছে। তো ক্লিক করার পর সিলেক্ট হচ্ছে, এরপরে টান দিয়ে মুভ করছে। এখানে সিলেকশন নাম লেখা আছে, সাথে ভি লেখা আছে। এই যে ভি, এটা হলো কিবোর্ডের শর্টকাট। আপনি যদি এখানে ক্লিক না করে কিবোর্ড থেকে শুধু ভি প্রেস করেন, তাহলেও এই টুলটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন এইখানে লেখাটা দেখাচ্ছে যে এটা সম্পূর্ণ অবজেক্টটাকে সিলেক্ট করবে। এরপরে লার্ন মোরে যদি আপনি যান, তাহলে এখানে আরও ডিটেলে আছে যে এই টুলটা কিভাবে কাজ করে। হ্যাঁ, এটা দিয়ে আপনি আরও কি কি করতে পারবেন। তবে আমার অডিয়েন্সদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টরা বাংলা বেশি বুঝে এবং পছন্দ করে, যার কারণে আমি বাংলায় পুরো বিষয়টাকে বলবো। আচ্ছা, প্রধান দুইটা কাজ সিলেকশন টুলের, প্রধান কাজ দুইটা। একটা হলো সিলেক্ট করা, জাস্ট এইভাবে একটা ক্লিক করব, দেখেন এই যে চতুর্দিকে নীল হয়ে গেছে, এর মানে হলো এটা সিলেক্ট হয়েছে। জাস্ট ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। আর দ্বিতীয় কাজ হচ্ছে মুভ করা। তো আমরা এখানে ক্লিক করব, আগে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব, ক্লিক করে এইভাবে মুভ করব, মানে ধরে ক্লিক করে ধরে রাখবো এবং ড্র্যাগ করব, সরাবো, তাহলে এটা মুভ করবে। দেখেন ক্লিক করে এই যে মুভ করছে। ঠিক আছে, এটাই হলো সিলেকশন টুলের প্রধান কাজ। আচ্ছা, এরপর আমরা আরেকটু ডিটেলে শেখার চেষ্টা করব। এখানে বাংলাতে লেখা আছে, আমরা একটু আগে এইখানে গিয়ে যে বিষয়গুলো দেখলাম, এই যে লার্ন মোর, এখানে যে বিষয়গুলো দেখলাম এগুলোই এখানে বাংলাতে লেখা আছে, আপনারা বুঝবেন। তো এরপরও আমি তো আগে দেখিয়ে দিচ্ছি, এরপরে প্রয়োজন হয় আমরা পড়ব। তো চলুন, প্রথমে সিলেক্ট করার জন্য সিলেকশন টুলে ক্লিক করুন অথবা কিবোর্ড থেকে ভি প্রেস করুন। আচ্ছা, কিবোর্ড শর্টকাটটা আমরা শিখে ফেললাম। এরপরে সিলেক্ট আমরা দুইভাবে করতে পারি। আমরা প্রথমে একভাবে দেখেছি যে ক্লিক করে সিলেক্ট করা যায়, আরেকটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি হলো ড্র্যাগ করা। ক্লিক মানে কি, উপরে যাব এবং মাউসের লেফট বাটনে একটা টিপ দিব, এই হচ্ছে ক্লিক করা। তো ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যায়, এরপরে আপনি মুভ করতে পারবেন। আচ্ছা, আরেকটা হলো ড্র্যাগ করা। দেখেন আমরা যখন কোনো জিনিস এইভাবে ক্লিক করে এইভাবে টান দেন, টান দিলে এরকম বক্সের মতো হবে। তো এরপরে যদি ছেড়ে দেন তাহলে এটা সিলেক্ট হবে। এখন আপনি যদি কোনো একটা কর্নার পর্যন্ত এইভাবে আনেন তাও সিলেক্ট হবে, যদি আপনি পুরোটা এইভাবে ঘিরে নেন তারপরেও সিলেক্ট হবে। তো এই দুইভাবে সিলেক্ট করা যায়। এরপরে আসুন আমরা এবার দেখব মুভ করার পদ্ধতি। আচ্ছা, একটু আগে কিন্তু আমরা শিখে আসলাম, কিন্তু এখানে আরেকটু ডিটেলে জানবো। আচ্ছা, তো মুভ করার জন্য আমরা কি করি, প্রথমে এইভাবে ক্লিক করি, ক্লিক করার পরে এইভাবে টান দেই, মুভ হয়। আচ্ছা, তো এই যে আমি দেখালাম যে প্রথমে ক্লিক করলাম এরপরে টান দিলাম, তো এইভাবে দেখানোর কারণে নতুন স্টুডেন্টরা একটু ভুল বুঝে। এটা হলো তারা মনে করে প্রথমে একবার ক্লিক করতে হবে, এরপরে ধরে টান দিতে হবে। বিষয়টা এরকম না। আমরা প্রথম ক্লিকে এটাকে মুভ করতে পারবো,
যেমন এই যে ক্লিক করে ধরে টান দিলাম, দেখেন প্রথমে যে আমি আলাদা করে সিলেক্ট করে নিব এরপরে টান দিব এরকম জরুরি না, জাস্ট প্রথমবার ক্লিক করে মুভ করলে এটা মুভ হবে। ঠিক আছে, এই বিষয়টাই এইখানে দেখানো হয়েছে যে ক্লিক প্লাস মুভ, মানে ক্লিক করেই মুভ করবেন আপনি, একবার ক্লিক করবেন আবার ক্লিক করে মুভ করবেন এটার প্রয়োজন নেই। আচ্ছা, এরপর আসুন শেপকে ছোট বড় করা, এটাকে বলে রিসাইজ করা। ঠিক আছে, কিভাবে ছোট বড় করব, আমরা এখানে 6টা পদ্ধতি দেখেছি। শেপকে ছোট বড় করার জন্য আমরা এই 6 ভাবে করতে পারি। আচ্ছা, প্রথম ধরুন যে আমাদের কাছে একটা শেপ আছে, এটাকে তো প্রথমে সিলেক্ট করতে হবে। যে কোনো কাজ করার জন্য এটা মুভ হোক অথবা রিসাইজ হোক অবশ্যই সিলেক্ট করতে হবে। তাহলে যেহেতু আমি এখন রিসাইজ করব এই জন্য প্রথমে সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, সিলেক্ট করার পর আপনি এটাকে যদি ডানে বা বামে যদি বড় ছোট করতে চান তাহলে আমি একটু জুম করছি। আচ্ছা, জুম করার জন্য এই যে এখানে একটা টুল আছে, এই টুল দিয়ে যদি ক্লিক করেন তাহলে জুম হয়, আর যদি আপনি অল্টার চেপে ক্লিক করেন তাহলে জুম আউট হয়। যেহেতু আমি জুম করলাম এই জন্য এই ফাংশনটা দেখিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি যদি ডানে বড় করতে চাই তাহলে আমি দেখব যে এই যে এখানে একটা বক্স আছে চারকোনা, এটাকে বলে বাউন্ডিং বক্স। এরকম বক্স একটা শেপের ভেতরে 8টা থাকে। এই যে এই কর্নারে দেখবেন, এই কর্নারে মানে চারদিকে 4টা আছে আর মাঝখানে 4টা আছে। তো এই 4টা বাউন্ডিং বক্স আছে। তো এই বক্সের ভেতরে যখন আমরা কার্সর নেওয়ার পর আমাদের মাউসের পয়েন্টার এটা দেখতে দুই দিকে তীরের মতো হবে, তখন ক্লিক করে টান দিব, টান দিলে দেখুন ডান দিকে বড় হচ্ছে। আচ্ছা, আমরা যদি আবার এই যে আমি কন্ট্রোল জেড দিয়েছি, এইটা শুধু ইলাস্ট্রেটরে না সব জায়গাতেই কন্ট্রোল জেড দিলে আনডু হয়, মানে আগের জায়গায় ফিরে যায়। আচ্ছা, তাহলে আমরা এইখানে যাব, আবার যাওয়ার পর ক্লিক করে ধরে এভাবে টান দিব, তাহলে দেখুন এটা বাম দিকে বড় হচ্ছে। একইভাবে উপর নিচেও আমরা বড় করতে পারবো। এখানে আমরা যেটা দেখিয়েছি এটা হলো যে ডান দিকে বড় করা। আবার একইভাবে আমরা যদি আমি এটা একটা কপি করে নিয়েছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি করা যায়, পৃথিবীর সব সফটওয়্যারে এটা আছে। ঠিক আছে, তো এখন এটাকে আমরা যদি মানে বড় করতে চাই তাহলে কি করব, এই নিচেরটাতে ক্লিক করে এভাবে টান দিব, তাহলে বড় হবে, দেখেন এই যে বড় হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ডান দিকে কিভাবে বড় করতে হয়, বাম দিকে কিভাবে বড় করতে হয় এটা আমরা দেখলাম। আর এইখানে আমরা দেখব যে দুই দিকে একসাথে কিভাবে বড় করতে হয়। আচ্ছা, এটা আমি একটা কপি করে নিয়ে আসলাম, এখানে অল্টার চাপ দিয়ে যদি ধরে টান দেন তাহলেও কপি হয়। আরেকটা বিষয় বলে নেই, এটা হলো এই যে আমাদের ক্লাসটা হচ্ছে, এটা কিন্তু আমরা একটা টুলকে একটু ডিটেলে জানার চেষ্টা করছি। এই জন্য এটা একেবারে নতুনদের জন্য কিন্তু না ক্লাসটা। যারা মোটামুটি সিলেকশন টুলের ব্যবহার জানেন, এটাকে আরও ভালোভাবে বা সহজ করে জানতে চান, তাদের জন্য কিন্তু আমাদের এই ডিটেল ক্লাসগুলো। আচ্ছা, তো আমাদের ইউটিউবটা আপনাদেরকে দেখাই তাহলে সহজ হবে যারা পরবর্তীতে ভিডিও দেখবেন। গুগল মিটের স্ক্রিন শেয়ার করার জন্য প্রথমে প্রেজেন্ট নাও বাটনে ক্লিক করবেন। স্যার এটার পিকচার বা কোন ব্যাকআপ দেওয়া হবে। এখানে 3টা অপশন, এখানে দেখুন এই যে এনামুল হাসান মারুফ নামে যে চ্যানেলটা আছে এটার ভেতরে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর এই দুইটা সফটওয়্যারের উপরেই ফ্রিতে ক্লাস দেয়া আছে। প্রত্যেকটা ক্লাস 1 থেকে 1.5 ঘন্টা। তো আপনারা চাইলে এই ক্লাসগুলো দেখতে পারেন। তো আমি এটা সবাইকেই সাজেস্ট করি যারা গ্রাফিক ডিজাইন শিখতে চান, আপনি ফটোশপ শেখেন বা ইলাস্ট্রেটর শেখেন, সবার প্রথমে এইখান থেকে ক্লাসগুলো করে নেবেন। যেমন আপনি ইলাস্ট্রেটর শিখতে চান তাহলে এখান থেকে ইলাস্ট্রেটরের ক্লাসগুলো দেখে নেবেন। যদি আপনি ফটোশপ শিখতে চান তাহলে এখান থেকে ফটোশপের ক্লাসগুলো দেখে নেবেন। এমন না যে আপনি আমাদের থেকে শিখলে এই ক্লাসগুলো দেখবেন, অন্য কারো থেকে শিখলে দেখবেন না। আপনি যেইখান থেকেই শেখেন, আপনার যাকে ভালো লাগে আপনি তার থেকে শেখেন, কিন্তু শেখার আগে এই ক্লাসগুলো আপনি দেখে নেন। যদি দেখেন তাহলে ফটোশপ বা ইলাস্ট্রেটরের অনেক ফান্ডামেন্টাল কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে এবং পরবর্তীতে যখন আপনি শিখবেন
অনেক বেশি সহজ লাগবে, এটা আমার ধারণা, বাকিটা আপনি মিলিয়ে নিয়েন। ভাই একটা কথা জিজ্ঞাসা করতাম। জি বলুন। ভাই এটাতে কি টেক্সটাইলের কাজে শেখা যাবে? আপনার ক্লাস দেখে অথবা আপনার যে প্রাইভেট যদি কোনো কোর্স থাকে এখান থেকে যেন কি টেক্সটাইলের কাজে শিখতে পারবো এই গ্রাফিক ডিজাইনের মাধ্যমে? টেকচার বললেন নাকি টেক্সটাইল? টেক্সটাইল বললাম, টেক্সটাইল। না, টেক্সটাইলের কাজ না। না, টেক্সটাইলও তো গ্রাফিক্স ডিজাইনের মানে হ্যাঁ। ভিতরে পড়ে না? আচ্ছা, গ্রাফিক বাহিরে? ডিজাইনের ভেতরেই পড়ে, তবে এগুলোর জন্য আলাদা সফটওয়্যার বোধহয় ব্যবহার করে। না না, আমার জানা মতে ইলাস্ট্রেটর এবং ফটোশপই ব্যবহার করে, মানে আমি যদি যতটুকু ব্যবহার করে, আমি জানি। যেহেতু এটার সাথে জড়িত না, এই জন্য হচ্ছে আমার ক্লিয়ার ধারণা নেই এই সম্পর্কে। শিখতে পারবে ভাই, এটা শিখতে পারবে, আমি যতটুকু জানি শিখতে পারবে আর কি এখান থেকেই। আচ্ছা, কোনটা হ্যাঁ। থেকে এই যে পায়ের যে সফটওয়্যার শিখতে পারবেন, হ্যাঁ, সফটওয়্যার টুল কোনটা কিভাবে ব্যবহার করে এটা শিখতে পারবেন, এবং পরবর্তীতে আপনার যে কাজের ক্ষেত্র ওইখানে কোন কোন টুল ফাংশন লাগে এটা অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে বেসিক জানলে পরে ওই যে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে যে দেখে নিলেই হয় আর কি। শুধু আসলে প্যাটার্ন সেটআপটা একটু ঝামেলা হয় আর কি, কারণ আমি নিজেও টেক্সটাইলে জব করি তো। আচ্ছা আচ্ছা, তাহলে বড় ভাই হ্যাঁ, ইব্রাহিম ভাইয়ের সাথে যোগাযোগ করলে আরো ভালো পরামর্শ পাবেন আপনি। জি জি বড় ভাই, আপনার সাথে কেমনে যোগাযোগ করবো একটু যদি কাইন্ডলি বলতেন আর কি, তাহলে উপকার হইতো। আচ্ছা, আমাদের এখানে মেসেজ বক্স আছে, আপনি চাইলে মেসেজ বক্সের মধ্যে নাম্বার দিতে পারেন, প্রয়োজনে পরবর্তীতে যোগাযোগ করলো এটা হতে পারে। ধন্যবাদ ভাই। আচ্ছা, আমরা ক্লাসে ফিরি তাহলে। আচ্ছা, তো ওই যে বেসিক ক্লাসগুলো দেখালাম, এই ক্লাসগুলো করার পর যদি আপনি এগুলো করেন তাহলে আপনার কাছে আরো ভালো লাগবে, এবং যদি আপনি কোনো কোর্স আগে করে থাকেন, গ্রাফিক ডিজাইন পারেন এমন হন, তাহলে তো আরো বেশি ভালো হবে। আচ্ছা, এখন আমরা দেখব যে একসাথে আমরা দুই দিক থেকে কিভাবে বড় করব। তো এটার জন্য আমরা এই যে কর্নারটা আছে, আমরা একটু আগে কি দেখলাম যে ভেতরের যে বাউন্ডিং বক্সগুলো আছে এগুলো ধরে যদি আমরা বড় করি তাহলে যে কোনো একদিকে বড় হবে। আমরা একটু মিউট রাখবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে বাউন্ডিং বক্স, আচ্ছা, তো বাউন্ডিং বক্স ধরে যদি আমরা বড় করি এই ভেতরের গুলো, তাহলে যে কোনো একদিকে বড় হবে। আর যদি কর্নারের যে বক্সগুলো আছে এগুলো ধরে আমরা বড় করি তাহলে চাইলে আমরা দুই দিকে একসাথে বড় করতে পারবো। ঠিক আছে, আমরা চাইলে এইখান থেকেও কিন্তু একদিকে বড় করতে পারবো, কিন্তু এটা দিয়ে সাধারণত দুই দিকে বড় হয় এভাবে। আচ্ছা, এরপরে চলুন আমরা আরেকটা জিনিস দেখব। এটা হলো যে আমরা যখন এইভাবে বড় করি, ধরুন যে এটা একটা স্কয়ার শেপ, আমরা এটাকে বড় করব, তো বড় করার সময় হয় কি যে সাধারণত এরকম চ্যাপ্টা হয়ে যায় বা এরকম এই রেশিওটা নষ্ট হয়ে যায়, শেপ যে স্কয়ার আছে এই স্কয়ারটা নষ্ট হয়ে যায়। তাহলে এটাকে আমরা ঠিক করব কিভাবে, বা ঠিকভাবে আমরা বড় করব কিভাবে? বড় করার জন্য শিফট ধরতে হবে। সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে শিফট ধরবো এবং এভাবে টান দিব, তখন স্কয়ারে এটা বড় হবে দুই দিক থেকে, মানে ডানে এবং নিচে এভাবে। আচ্ছা, এইবার আমরা হচ্ছে ডানে এবং বামে এই দুই দিক থেকে একসাথে বড় করতে চাই, যেমন এইদিকে টান দিলে একদিকে হয়, এইদিকে টান দিলে আরেক দিকে হয়। তো আমি এই দুই দিক থেকে একসাথে বড় করতে চাই, সেই ক্ষেত্রে ধরতে হবে অল্টার। হ্যাঁ, আমরা যদি অল্টার চাপি কিবোর্ড থেকে, আচ্ছা আমি কিবোর্ড শর্টকাটটা অন করে দিলাম, এবার এটা দেখতে পারবেন আশা করি। হ্যাঁ, দেখুন আমরা যদি অল্টার চাপি কিবোর্ড থেকে, তাহলে এই যে অল্টার চাপার পর আমরা দুই দিক থেকে বড় করতে পারবো, ডানে বা বামে একসাথে বড় হচ্ছে। আবার যদি আমি ভেতরের দিকে নেই তাহলে একসাথে ছোট হচ্ছে। একইভাবে আমি যদি উপরে ধরি এবং অল্টার চেপে এরপরে বড় ছোট করি, তাহলে এই যে উপরের দিকে বড় হচ্ছে দুই দিকে এবং ছোট হচ্ছে দুই দিকে। আচ্ছা, আবার আমি যদি চতুর্দিক থেকে বড় ছোট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে অল্টার এবং শিফট দুইটা একসাথে ধরতে হবে। প্রথমবার আমরা শিফট ধরেছিলাম, দ্বিতীয়বার অল্টার ধরেছিলাম, এবং তৃতীয়বার আমরা অল্টার এবং শিফট একসাথে ধরছি, অল্টার এবং শিফট। এই যে এখানে দেখুন দেখা যাচ্ছে। তো আমরা এখন যদি বড় করি, দেখুন এই যে এখন বড় করছি, এখন চতুর্দিক থেকে বড় হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রিসাইজ করার নিয়ম আমরা শিখলাম। আচ্ছা, এবার হচ্ছে পরবর্তী স্টেপে যাচ্ছি।
এটা হচ্ছে যদি একাধিক অবজেক্ট সিলেক্ট করতে হয়। এই বিষয়টা আমরা জানি, যারা কম্পিউটারের ফান্ডামেন্টাল বা বেসিক ব্যাপারগুলো যারা জানেন তারা এটা জানেন যে যখন কোনো ফাইল বা ফোল্ডার একসাথে আমরা অনেকগুলো সিলেক্ট করি তখন এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করি। ঠিক আছে, তাহলে আমরা আচ্ছা এটা তো গ্রুপ করা আছে, আমি একটু আনগ্রুপ করে নিই। দেখেন এখন তো একটা একটা সিলেক্ট হয়। তো এইভাবে যদি করি তাহলে একসাথে যতগুলো খুশি আমি ততগুলো সিলেক্ট করতে পারি। আচ্ছা, এছাড়াও যদি আপনি শিফট ধরেন, কিবোর্ড থেকে শিফট একটা ক্লিক করলেন, শিফট ধরলেন, এরপরে আবার ক্লিক করলেন, তাহলে এই দ্বিতীয়টাও সিলেক্ট হলো। শিফট ধরেই থাকবেন যতক্ষণ অন্য কিছু সিলেক্ট করতে চান। আমি এখনো ছাড়িনি শিফট। আচ্ছা, আবার ক্লিক করলাম, দেখুন এটা সিলেক্ট হলো, এটা ক্লিক করেন, এটা সিলেক্ট হলো, এটা ক্লিক করেন, এটা সিলেক্ট হলো। ঠিক আছে, এইভাবে আমরা সবগুলো সিলেক্ট করতে পারবো। আবার যদি চাই যে এইভাবে ড্র্যাগ করে দুইটা সিলেক্ট করলাম, অথবা এই মাঝের দুইটা সিলেক্ট করলাম, অথবা সবগুলো সিলেক্ট করলাম, তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, এই যে ড্র্যাগ করে সবগুলোকে সিলেক্ট করতে পারবো, মানে মাল্টিপল জিনিস যদি সিলেক্ট করার প্রয়োজন হয়। এটা হলো সিলেকশন টুল ব্যবহার করে। এছাড়াও অন্যান্য আরও সিলেক্ট করার জন্য টুল আছে, এগুলো হয়তো আমরা অন্য কোনো ক্লাসে দেখবো ইনশাল্লাহ। তো চলুন পরবর্তীটাতে আমরা যাই। আচ্ছা, এবার হচ্ছে ডিসিলেক্ট করারও দুইটা পদ্ধতি আছে। ঠিক আছে, ধরুন আমরা একটা জিনিস সিলেক্ট করলাম, আচ্ছা এটা সিলেক্ট হলো, এখন এটাকে সিলেক্ট ছাড়াবো কিভাবে, বাদ দিব কিভাবে? আচ্ছা, তো এটা করা খুবই সহজ। এটার জন্য আমরা এই বাহিরে ক্লিক করব, ক্লিক করলেই এটা ডিসিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, আবার যদি আপনি মাল্টিপল অবজেক্টের ক্ষেত্রে ডিসিলেক্ট করতে চান, যেমন ধরুন যে আমাদের এখানে দুইটা আছে, এটাও আমি সিলেক্ট করেছি, এটাও সিলেক্ট করেছি, এখন আমি শুধু একটাকে ডিসিলেক্ট করতে চাই, দুইটাকে করতে চাই না, তাহলে শিফট ধরে আমি এটার উপরে আবার ক্লিক করব। ক্লিক করলে কি হবে, ডিসিলেক্ট হয়ে যাবে। ব্যাপারটা প্লাস প্লাস মাইনাসের মতো। ধরুন যে একবার ক্লিক করলাম, সিলেক্ট হলো, তো শিফট ধরে যদি আবার ক্লিক করি তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে। কিন্তু যদি স্বাভাবিকভাবে একবার ক্লিক করি তাহলেও সিলেক্ট হবে, দ্বিতীয়বার ক্লিক করলেও সিলেক্টই হবে। আপনি যতবারই ক্লিক করেন সিলেক্ট হবে, কিন্তু যদি শিফট ধরে আবার ক্লিক করেন তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা ধরলাম, শিফট ধরে যদি ক্লিক করি তাহলে ডিসিলেক্ট হবে। দ্বিতীয় হচ্ছে ব্ল্যাঙ্ক এরিয়া, এই সাদা জায়গা, এটা আর্টবোর্ডের ভেতরে হতে পারে, বাইরেও হতে পারে। যদি আমরা ক্লিক করি শুধু তাহলেই ডিসিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এরপর আসুন, এরপর আমরা দেখব যে একটা পর পর যদি আমরা সিলেক্ট করতে চাই, এই যে একটা পর পর, ধরুন এখানে অনেকগুলো আছে আমাদের, কিন্তু একটা পর পর আমরা সিলেক্ট করতে চাই। এটার জন্য সহজ যদি কোনো পদ্ধতি থাকতো তাহলে খুবই ভালো হতো, কিন্তু এটা এখনো পর্যন্ত ইলাস্ট্রেটরে দেওয়া হয় নাই ফাংশনটা, মানে আমার জানা মতে এখনো দেওয়া হয় নাই। আচ্ছা, তো এই জন্য সরাসরি এরকম কোনো ফাংশন নাই, আমাদেরকে ম্যানুয়ালি করতে হয়। এটার জন্য একটা ক্লিক করব, ধরুন আগে আনগ্রুপ করে নেই, একটা ক্লিক করব, এরপরে শিফট চেপে এটাতে ক্লিক করব, এই যেটা মানে একটা বাদ দিয়ে, আবার শিফট চেপে আবার ক্লিক করব, তাহলে এখানে আমাদের এই তিনটাই কিন্তু সিলেক্ট হয়েছে। আমরা যদি এখন মুভ করি তাহলে দেখব যে এই তিনটাই সিলেক্ট হয়েছে। এই ব্যাপারগুলাই এইখানে দেখানো হয়েছে যেন আপনার মনে থাকে। আমি এই পেজগুলো আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এই পিকচার দেখে দেখে প্রয়োজনে প্র্যাকটিস করতে পারবেন বা বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে এইটা গেল। এরপরে আসুন, এবার দেখব রোটেট করা। এই সিলেকশন টুল ব্যবহার করে আমরা রোটেট করতে পারি। ধরুন আমাদের কাছে এই শেপটা আছে এবং এটাকে যদি আমরা রোটেট করতে চাই তাহলে আমাদেরকে যে কোনো একটা বাউন্ডিং বক্সের বাইরে মাউসের পয়েন্টার রাখতে হবে। বাইরে বলতে এটা হচ্ছে বক্সের ভেতরের অংশ এবং এটা হচ্ছে বাহিরের অংশ, এবং কাছাকাছি রাখতে হবে। দেখুন এটা হচ্ছে একটা বাউন্ডিং বক্স, এটার একটু এইভাবে আমি বাহিরে খুব কাছে যদি রাখি, এখন আমি রোটেটের একটা চিহ্ন পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখানে গেলাম, দেখুন এই যে আমার মাউসের পয়েন্টারটা এখন রোটেটের মতো দেখাচ্ছে, দুই দিকেই তীর দেখাচ্ছে এবং ভিতরে বাঁকা দেখাচ্ছে। এই অবস্থায় আমি যদি মাউসের লেফট বাটন ক্লিক করে আমি এটাকে ঘোরাই তাহলে আমি আমার প্রয়োজন মতো ঘোরাতে পারবো। দেখুন এই যে এভাবে যতটুকু খুশি আমি ঘোরাতে পারবো। এছাড়াও আপনি যদি
প্রপার্টিজে ক্লিক করেন, যে মানে প্রপার্টিজের দিকে তাকান, তাহলে দেখবেন যে এইখানে ডিগ্রি দেয়া আছে। ঠিক আছে, এই যে এখানে যে কত ডিগ্রি আপনি ঘোরাতে চান, স্বাভাবিকভাবে যখন এরকম থাকে তখন 0 ডিগ্রিতে থাকে। আপনি যদি 45 করতে চান তাহলে 45 দিয়ে যদি এন্টার দেন তাহলে 45 ডিগ্রিতে ঘুরবে। আর এছাড়াও যদি ধরুন যে আপনি ওইখানে না লিখে এইখানে এইভাবেই ঘোরাতে চান, কিন্তু দেখলেন যে এটা খুব পারফেক্ট হচ্ছে না, ওই ক্ষেত্রে আপনি শিফট ধরতে পারেন। হ্যাঁ, তাহলে আগে এরকম ক্লিক করবেন, ক্লিক করে এই যে আঁকার সময় ছেড়ে দেওয়ার পর না বা আগে না, আপনি এই যে আঁকছেন যে আঁকার সময় আপনি কিবোর্ড থেকে শিফট চাপবেন, তাহলে দেখবেন অটোমেটিক এটা পারফেক্ট হয়ে যাবে। এই যে এরকম হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইভাবে আমরা রোটেট করতে পারি, এটা একটা ফাংশন দেখলাম। এরপর আমরা দেখব রাউন্ড করা। আগের যে ভার্সনগুলো আছে এগুলোর মধ্যে সিলেকশন টুল দিয়ে, মানে পুরাতন যেগুলো খুব বেশি পুরাতন, এগুলোর মধ্যে সিলেকশন টুল দিয়ে সরাসরি এই রোটেটটা করা যায় না। ডিরেক্ট সিলেকশন দিয়ে করা যায়, তবে সিলেকশন টুল দিয়ে করা যায় না। কিন্তু 20-এর পরবর্তী ভার্সনে এগুলো করা যায়, বা 20-এর ভার্সনেও করা যায়। আচ্ছা, তাহলে এইখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা দেখব এইখানে গোল গোল কিছু চিহ্ন আছে, এখানে একটা, এখানে একটা, 4টা চিহ্ন আছে এই চারকোনা বক্সের ভেতরে। তো এগুলোকে বলে কর্নার উইজেট। আচ্ছা, এই কর্নার উইজেটগুলোর যে কোনো একটা ক্লিক করে ধরে যদি আপনি এভাবে টান দেন, তাহলে এটা রাউন্ডনেস বা রেডিয়াস এটা কমবে বা বাড়বে। ঠিক আছে, তো এটা ভেতরের দিকে নিতে হবে টান দিয়ে, একেবারে গোল করে ফেলতে পারবেন আপনি চারকোনা একটা শেপকে গোল। আচ্ছা, আবার যদি আপনি কমাতে চান তাহলে এভাবে কমাতেও পারবেন, একবার চারকোনাও করে ফেলতে পারবেন এরকম। আপনি খেয়াল করে দেখেন যখন কোনো একটা ক্লিক করে আমরা এভাবে করি তখন শুধু এই একটাই দেখা যায়, বাকি 4টা দেখা যায় না। এই 4টাও একইভাবে কাজ করছে, দেখা যাক বা না যাক কাজ করে। আচ্ছা, কিন্তু আমরা যদি কোনো একটা কর্নার, যেমন এভাবে করলে তো সবগুলো কর্নার হয়, কিন্তু আমি কোনো একটা বিশেষ কর্নার শুধু রাউন্ড করতে চাই, তাহলে কিভাবে করব? তখন আমরা প্রথমে একবার ক্লিক করব। একবার দেখুন, একবার ক্লিক করলে আমরা দেখছি যে এইখানে যে অ্যাঙ্কর পয়েন্ট দেখতে কেমন, যে ভেতরে একটা বিন্দু আছে, চতুর্দিকে একটা বর্ডার আছে, আর এটা হলো ভেতরে ফাঁকা, চতুর্দিকে বর্ডার, মানে এটা সিলেক্ট হয়ে গেছে। তো প্রথমবার যখন ক্লিক করব সিলেক্ট হয়ে যাবে, এবং দ্বিতীয়বার ক্লিক করে ধরে যদি টান দেই তাহলে আমরা শুধু একটা কর্নার রাউন্ড করতে পারবো। এটা সিলেকশন টুল দিয়েই সম্ভব, অনেকে মনে করে ডিরেক্ট সিলেকশন ছাড়া এটা সম্ভব না। আচ্ছা, এটা দেখলাম। এরপর আসুন আমরা পরবর্তী স্লাইডে যাই। এখন আমরা দেখব কি অবজেক্ট। কি অবজেক্টটা আমাদের অনেক জায়গায় কাজে দেয়। এখানে আমরা দুইটা কাজ শিখব, একটা হচ্ছে ডাবল ক্লিক, একটা হচ্ছে 1+1 ক্লিক। আচ্ছা, এর ভেতরে পার্থক্য আছে, ঠিক আছে? তো 1+1 ক্লিক করে যে কাজটা করব এটা হচ্ছে কি অবজেক্টের, আর ডাবল ক্লিক করে যেটা করব এটা হচ্ছে ভিন্ন কাজ। আমরা এটা পরে দেখব, এর আগে আমরা এটা দেখি। ধরুন যে আমাদের কাছে কিছু শেপ আছে, এটা গোল শেপ, চারকোনা হতে পারে, যে কোনো রকম হতে পারে। আমরা যখন কোনো একটা শেপকে সিলেক্ট করি, ধরুন এটা ক্লিক করলাম, তখন আমরা এর চতুর্দিকে নীল একটা দাগ দেখতে পাই। আপনি যদি খেয়াল করেন, দেখেন আমি কন্ট্রোল ধরেছি, তো এই বাউন্ডিং বক্সগুলো চলে গেছে, এখন আরো ক্লিয়ার দেখতে পাচ্ছি। আমি শুধু দেখার জন্য এটা ধরলাম। দেখুন চতুর্দিকে নীল হয়ে যায়, এরকম এই যে অ্যাঙ্কর পয়েন্ট আসে, ঠিক আছে? তাহলে সিলেক্ট করলে কি হয়, এরকম নীল হয়ে যায়, আমরা বুঝতে পারি সিলেক্ট হয়েছে। এটা হচ্ছে স্বাভাবিক সিলেক্ট। আচ্ছা, তাহলে একবার ক্লিক করলে এটা সিলেক্ট হয়। এরপরে যখন আমরা আরেকটা ক্লিক করব এটার উপরেই, দেখুন, আচ্ছা একটা থাকা অবস্থায় হচ্ছে না, মানে দুইটা, যে কোনো দুইটা সিলেক্ট করার পরে আবার ক্লিক করা লাগবে, তখন হবে। আচ্ছা, আমরা এটা নিলাম, ধরুন এটা নিলাম, দুইটা, এইটা আর এইটা, শিফট ধরে আমি এই দুইটা সিলেক্ট করেছি, এবং দুইটার ভেতরেই কিন্তু এই নীল কালারগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, এরপর যখন কোনো একটাতে আমি আবার ক্লিক করব, দেখব এটা আরো মোটা হয়ে সিলেক্ট হবে। এই যে স্পেশালি মোটা হয়ে সিলেক্ট হলো, এই বিষয়টাকে বলে কি অবজেক্ট। এটার মাধ্যমে অ্যালাইন, এরপরে অ্যালাইনে, বিশেষ করে অ্যালাইনের অনেক ভালো ভালো কাজ করা যায়, ঠিক আছে? তো এই ব্যাপারটা জেনে রাখেন যে এইটা হয়, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা দুইটা সিলেক্ট করলাম, এরপরে যদি আমি আবার সিলেক্ট করি তখন যেই সিলেকশনটা হয় এটাকে বলে কি অবজেক্ট। আচ্ছা,
তাহলে এটা হচ্ছে প্রথমে ওয়ান ক্লিক বা প্রথমে সিলেক্ট, এরপরে হচ্ছে ক্লিক। এটাই আমি লিখেছি 1 + 1 ক্লিক করলে কি অবজেক্টের যে ফাংশন এটা আসে। এরপরে আসুন আমরা দেখি। আচ্ছা, এখন আরেকটা ভিন্ন জিনিস দেখব, এটাকে বলতে পারেন প্রবলেম সলভিং। ঠিক আছে, অনেক নতুন স্টুডেন্টরা এই ক্ষেত্রে গিয়ে প্রবলেমে পড়ে সিলেকশন টুলের এই ব্যবহারে। তো এটার সমাধান দিচ্ছি। আমরা যখন স্বাভাবিকভাবে কোনো একটা শেপ আঁকি, শেপ আঁকতে হয়, এখানে শেপের টুল আছে, দেখুন এই শেপ টুল দিয়ে এইভাবে শেপ আঁকতে হয়। টুলটা নিলাম, নেওয়ার পরে ধরুন এইভাবে আঁকলাম। তো আঁকার পরে এরকম কালার আসে না। স্বাভাবিকভাবে কি কালার আসে? এখানে ডিফল্ট কালার আছে, এই যে এখানে আমি ডিফল্ট কালারে ক্লিক করলাম, এরকম আসে সাধারণত। আচ্ছা, এরকম বলতে কি, আমি এটা একটু নিচের দিকে নিয়ে দেখাই। এরকম বলতে ভেতরে সাদা কালার, চতুর্দিকে কালো কালার, এটা হচ্ছে ডিফল্ট কালার বা রং। আচ্ছা, এবং এই ভেতরের যে কালারটা এটাকে বলে ফিল, এবং চতুর্দিকে যেটা আছে এটাকে স্টক বা আউটলাইন বলে, আচ্ছা, বা বর্ডার বলে। আচ্ছা, তো এখন এই যে শেপটা, এটার ভেতরে কিন্তু ফিল কালার আছে। অনেক সময় কোনো কারণে ফিল কালারটা ডিলিট হয়ে যেতে পারে অথবা নান হয়ে যেতে পারে, মুছে দিতে পারেন, কোনো কারণে হতে পারে। যেমন ধরুন যে এইখানে একটা লাল দাগ আছে, এখানে যদি আমরা একটা ক্লিক করি তাহলে এই কালারটা চলে যায়। দেখুন এখন কিন্তু এইখানে কোনো কালার নাই, মানে ভেতরে কোনো কালার নাই। কালার যে নাই এটা বোঝানোর জন্য আমরা যদি এখানে একটা শেপ দেই এবং এটার ভেতরে কালার দেই, এটাকে নিচে দেই, দেখুন এটাকে নিচে দিলাম, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা সাদা ফিল কালার থাকার কারণে নিচের কালারটা দেখা যাচ্ছে না, আর এখানে কোনো কালার না থাকার কারণে এটা দেখা যাচ্ছে। মানে এটার ভেতরে শুধু বর্ডার আছে, এটার ভেতরে ফিল এবং বর্ডার দুটোই আছে। এবার দেখুন, মানে আমি যেটা বুঝাতে চাই, সিলেকশন টুলের কাজ তো সিলেক্ট করা, তাহলে আমরা এটা নিয়ে কেন আলোচনা করছি? এটা হলো যখন আমরা কোনো একটা শেপকে সিলেক্ট করি, এটা আমরা বর্ডারে ধরেও সিলেক্ট করতে পারি, আবার ফিল এই ভেতরে ধরেও সিলেক্ট করতে পারি। কিন্তু যদি এটা আনফিল্ড হয় অথবা ফিল্ড লেস হয় অথবা ফিল্ড না থাকে, অনলি স্টক থাকে, তখন আমরা ভেতরে ক্লিক করে সিলেক্ট করতে পারি না। এই দেখুন এখানে আমরা ক্লিক করব, সিলেক্ট করতে পারবো না, কিন্তু আমরা বর্ডারে ক্লিক করে সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, এই যে যদি কখনো এমন হয় যে আপনার শেপের ফিলে কোনো কালার নাই, তখন আপনি ফিলের ভেতরে ক্লিক করে এটাকে সিলেক্ট করতে পারবেন না। অনেকে এখানে ধরে সিলেক্ট করার চেষ্টা করে, কিন্তু এটা হয় না। ঠিক আছে, এখানে এভাবে ড্র্যাগ করলে কেন হয়? কারণ ড্র্যাগ করলে এই বর্ডারের ভেতরে ক্লিকটা পড়েছে বা এটা সিলেক্ট হয়েছে, এই জন্য হয়। অথবা আপনি সরাসরি এখানে ক্লিক করেও যদি কাজ করেন তারপরেও হবে। আচ্ছা, এটা দেখলাম। এরপর আমরা দেখব ডাবল ক্লিক। তো ডাবল ক্লিকটাও একটা প্রবলেমের সমাধান আপনি বলতে পারেন। ঠিক আছে, নতুনদের ক্ষেত্রে এটা হয় কারণ তারা একটা ক্লিক করতে গিয়ে ডাবল ক্লিক করে ফেলে। ঠিক আছে, তো ডাবল ক্লিক করলে কি হয় আমরা আগে ক্লিক করি, এরপর দেখি। ডাবল ক্লিক করলাম, দেখুন ডাবল ক্লিক করার পরে এখন যদি আমি চাই তাহলে আমার এই যে এখানে আরো শেপ ছিল এগুলোকে আমি সিলেক্ট করতে পারবো না, এগুলোকেও সিলেক্ট করতে পারবো না, লেখাটাকেও সিলেক্ট করতে পারবো না, শুধু এই একটা শেপকে সিলেক্ট করতে পারবো। এটাকে বলে আইসোলেশন মোড। আচ্ছা, এটা কখন অন হয়? যখন আমরা কোনো একটা অবজেক্টের উপরে ডাবল ক্লিক করি। যেমন ধরুন এটাতে যদি আমি ডাবল ক্লিক করি, এটা যেহেতু একটা গ্রুপে ছিল এই জন্য এই চারটা একসাথে আইসোলেশন মোডে এসেছে, বাকিগুলা কিন্তু আর ধরতে পারছি না। আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে এগুলো আর ধরতে পারবো না। এইটা কেন? এটা মূলত আমাদের সুবিধার জন্য এখানে দেওয়া হয়েছে। আমরা অনেক সময় অনেকগুলো অবজেক্টকে নিয়ে একসাথে কাজ করি, সাধারণত আমাদের যে কোনো ডিজাইনেই অনেকগুলো এলিমেন্ট থাকে। তো যখন আমরা কোনো একটা বিশেষ এলিমেন্ট নিয়ে কাজ করার চেষ্টা করব বা কাজ করার প্রয়োজন পড়বে, তখন যেন আমরা সেটাকে নিয়ে কাজ করতে পারি। এই জন্যই এখানে এই আইসোলেশন মোডটা দেওয়া হয়েছে। দেখুন ডাবল ক্লিক করি, এটা অন হয়ে যায়। আবার এই যে এইখানে যদি একটা না ডাবল ক্লিক করেন তাহলে এটা চলে আসে। আবার দেখাই, এখানে ডাবল ক্লিক করলাম, আবার উপরে যে এই যে নীল দাগটা দেখাচ্ছে, এখানে যদি একটা ক্লিক করেন তাহলেও এই মোডটা চলে যাবে। ঠিক আছে, তো একটা টুল সম্পর্কে আমরা বেশ কিছু স্লাইডে আলোচনা করলাম। দেখুন এখানে কয়টা, 16টার মতো স্লাইড আছে। এক নজরে যদি আমরা দেখি, আচ্ছা এটা হচ্ছে আমাদের সিলেকশন টুলের আইকন, যেটা হলো প্রথম টুল,
অ্যাডোবি ইলাস্ট্রেটরের। এখানে বাংলায় নাম লেখা আছে। আচ্ছা, এরপরে প্রথমে আমরা প্রধান যে কাজ সিলেক্ট করা এটা দেখলাম এবং মুভ করা যায় এটা দেখলাম। এরপরে এইখানে দেখুন সব লেখা আছে, ঠিক আছে? এইখানে যেই লেখাগুলো ছিল ভেতরে এটার বাংলা এখানে আছে, আমি পড়ে শোনাই। যেটা অ্যাডোব কর্পোরেশন বা অ্যাডোব ইলাস্ট্রেটরের যে কোম্পানি তারা আপনাকে যেইভাবে শেখাতে চাচ্ছে ওটা আপনি এই যে ইউটিউবার যারা আছে তারা যে বিভিন্ন টিউটোরিয়াল বানাচ্ছে বা শিক্ষক যারা আছে তারা টিউটোরিয়াল বানাচ্ছে, তারা এই ফাংশনগুলো যে এভাবে ব্যবহার করতে হয় এটা কোন জায়গা থেকে জানলো? তারা কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরের যেই ওয়েবসাইট আছে adobe.com, হ্যাঁ, ওইখানে গেলে আপনি এগুলো সব পেয়ে যাবেন যে কিভাবে কোন টুল কাজ করে, উদাহরণ দেয়া আছে, অনেক কিছুর ভিডিও দেয়া আছে, ওইখান থেকেও কিন্তু সরাসরি শিখে নিতে পারবেন। আচ্ছা, তবে তাদের কন্টেন্ট সবগুলোই ইংরেজি, যেহেতু গ্লোবাল ভাষা ইংরেজি, ইন্টারন্যাশনাল ভাষা, এই জন্য তারা ইংরেজিতে বানিয়েছে যেন সবাই বুঝতে পারে। তো যারা ইংরেজিতে ভালো বা মোটামুটি বোঝেন, খুবই সহজ ভাষায় উপস্থাপন করা হয় আসলে। আবার ডিজাইনারদের একটা সুবিধা হলো যে আপনি যদি ইংরেজিতে একটু দুর্বল হন এরপরেও কাজ দেখেই বুঝে ফেলবেন যে কোনটা কিভাবে করছে, খুবই সহজ কাজ যেহেতু। আচ্ছা, আমি একটু পড়ে শোনাই। তো সিলেকশন টুল, এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে ভি, আর এটা সম্পূর্ণ অবজেক্টকে সিলেক্ট করে। সিলেকশন টুল দিয়ে আপনি যে কোনো অবজেক্ট বা অবজেক্টের গ্রুপ সিলেক্ট করতে পারবেন। একসাথে যদি গ্রুপ করা থাকে গ্রুপও সিলেক্ট করা যাবে। আচ্ছা, মুভ করা যায়, রিসাইজ করা যায়। এটা হচ্ছে এক কথায় যদি আপনি জানতে চান যে সিলেকশন টুল কি করে তাহলে এই উত্তরটা আপনি দিতে পারেন। ব্যবহারের নিয়ম কি? প্রথমে সিলেকশন টুলে ক্লিক করতে হবে অথবা ভি চাপতে হবে। যে কোনো অবজেক্ট সিলেক্ট করতে চাইলে সেটার উপরে ক্লিক করতে হবে এরপর, তাহলেই সিলেক্ট হয়ে যাবে। আর ড্র্যাগ করে আপনি আপনার পছন্দের জায়গায় নিতে পারবেন, মানে মুভ করতে পারবেন। আর সাইজ পরিবর্তন করার জন্য বাউন্ডিং বক্স এর কোনো পাশ ধরে টানতে হবে। আর একাধিক অবজেক্ট যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে শিফট ধরে ক্লিক করতে হবে, অথবা একসাথে অনেকগুলো সিলেক্ট মাউস দিয়ে চারদিকে ঘিরে ড্র্যাগ করলেও কি হবে? সিলেক্ট করা যাবে। এই যে আমরা এইভাবে ক্লিক করে ড্র্যাগ করি, ঠিক আছে, এটাকে তো বলে ড্র্যাগ করা, ড্র্যাগ, হ্যাঁ। এবং এই চতুর্দিকে যে ডট ডট একটা বক্স আসে এটাকে বলে মার্কিউ। তো যখন আমরা ড্র্যাগ করি তখন মার্কিউ এর সাহায্যে এগুলো সিলেক্ট হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বাংলাটাও জেনে নিলাম। তো এরপরে আমরা শর্টকাট দেখলাম, সিলেক্ট করার নিয়ম দেখলাম, মুভ করার নিয়ম দেখলাম, ছোট বড় করার পদ্ধতি দেখলাম, মাল্টি অবজেক্ট দেখলাম, ডিসিলেক্ট করার দুইটা পদ্ধতি দেখেছি, ব্যান্ডেড রো বা একটার পর একটা কিভাবে সিলেক্ট করতে হবে এটা দেখলাম, রোটেট দেখলাম, এবং রাউন্ড করার নিয়ম দেখলাম। 1+1 ক্লিক করে কি অবজেক্টের ফাংশন দেখলাম, আনফিল্ড শেপ কিভাবে সিলেক্ট করতে হবে এটা দেখলাম, এবং আমরা দেখলাম আইসোলেশন মোড। তো এটার মাধ্যমে আমাদের আজকের সিলেকশন টুলের ক্লাস শেষ হলো। এছাড়াও আরো অনেক ব্যবহার থাকতে পারে, তবে আমার মাথায় যা ছিল এগুলো হচ্ছে এই ক্লাসে আমি সাজিয়েছি। তো যদি আরো কোনো ব্যবহার থাকে সিলেকশন টুলের তাহলে সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। এই ভিডিও ইউটিউবে আপলোড হবে, সেখানেও কমেন্টে জানাতে পারেন, তাহলে আমরা পরবর্তীতে এটা ইনক্লুড করে দিব। তো আমরা যতটুকু পারি ততটুকু শেখানোর চেষ্টা করছি, এবং যেটা পারি না সেটা আপনাদের থেকে যেন আমরা শিখতে পারি সেই মানসিকতা আমাদের আছে। তো আজকের মতো আমাদের ক্লাস এতটুকুই থাকবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা প্রশ্ন নিব, আর না হলে এই ক্লাস শেষ করব। এবং এই ধরনের আরও ক্লাস আসবে, তবে যেহেতু কোর্স, ক্লায়েন্টের কাজ, আরও বিভিন্ন ব্যস্ততায় আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হয়, অনলাইনে অফলাইনে বা কাজের মধ্যে থাকতে হয়। এই জন্য নিয়মিত যে আনবো বা একটা সময় ফিক্স করতে পারলে খুব ভালো হতো, যে সপ্তাহে একদিন হয়তো অমুক দিন আসবে, কিন্তু এইটা এই মুহূর্তে আমার দ্বারা সম্ভব হচ্ছে না। তো এই জন্য আমি যখনই সময় পাবো ইনশাল্লাহ গ্রুপে পোস্ট করব যে আজকে ক্লাস হবে। যারা আগ্রহী তারা জয়েন করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। এবং এই ভিডিওগুলো এনামুল হাসান মারুফ নামে যে ইউটিউব চ্যানেলটা আছে
এটার ভেতরে আপলোড হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এবং এইখান থেকে আপনারা পেয়ে যাবেন। আমরা ধারাবাহিকভাবে এইভাবে টুল শিখতে থাকবো। টুল যখন শেষ হবে তখন ইনশাল্লাহ মেনু বার শুরু করব, এবং এরপরে যদি প্রজেক্ট শেখার সুযোগ হয় তাহলে শিখবো। মানে ডিটেলে আমার ইচ্ছা আছে যে ফ্রিতে আমি যা জানি সব কিছুই শেখাবো, একটা বিন্দুও বাদ দিব না যদি আল্লাহ আমাকে তৌফিক দেন। হ্যাঁ, এটা একবারে সম্পূর্ণ ফ্রিতে হবে এবং কোনো কিছুই বাদ যাবে না। আমি জানি কিন্তু বাদ দিয়েছি পেইড কোর্সের জন্য, এটা কখনোই হবে না। কিন্তু এই কোর্সগুলো খুব দীর্ঘ হবে। ঠিক আছে, দীর্ঘ হবে বলতে যেহেতু অনিয়মিত আসছে, সপ্তাহে একটা আসতে পারে, কোনো সপ্তাহে খুব ব্যস্ত থাকলে নাও আসতে পারে, কোনো সপ্তাহে 2টা আসতে পারে, কিন্তু আমি মোটামুটি রেগুলার হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যেহেতু সপ্তাহে 1টা বা 2টা ক্লাস হচ্ছে, এই জন্য মানে যেহেতু আমাদের একটা ক্লাস কিন্তু 1-1.5 ঘন্টা ব্যাপী হয় এবং সেখানে অনেক স্লাইড থাকে, প্রায় 30-40টার মতো। ওইখানে খুবই মানে টপিক ধরে ধরে কোনগুলো আগে শেখা দরকার, কোনগুলো পরে শেখা দরকার, এইভাবে শেখা হয়, যার কারণে কোর্সের সময় কম লাগে। কিন্তু এটা যেহেতু ডিটেল হচ্ছে, যারা কোর্স করেননি তারাও উপকৃত হবেন, এবং যারা অন্য জায়গায় কোর্স করেছেন আশা করি তারাও উপকৃত হবেন। তো ডিটেল যেহেতু হচ্ছে এই জন্য দীর্ঘ সময়ের ব্যাপার আছে, এটা লাগবে। আর বাকি আমরা এটাকে আরো কিভাবে সুন্দর করতে পারি আপনারা চাইলে পরামর্শ দিতে পারেন। তো এইবার যারা প্রশ্ন করতে চান একজন একজন করে হাত তুলবেন এবং প্রশ্ন করবেন। তো এই যে পেজগুলো আজকের ক্লাসে আমি দেখালাম, এটা আমি গুগল ড্রাইভে একটা ফোল্ডার করে এই সবগুলোর আলাদা আলাদা পিকচার দিয়ে দিব এবং ভালো রেজুলেশনের পিকচার দিব, যেন আপনারা এগুলো আলাদা আলাদাভাবে ওপেন করে দেখতে পারেন। যদি প্র্যাকটিস করতে চান তাহলে প্র্যাকটিসও করতে পারেন। ঠিক আছে।